আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি রয়েছি আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সামনে যেহেতু ফ্রি টেস্ট ফেজ 2 পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করেই আমরা আমাদের যে মূল আলোচনাগুলো সেগুলো আমরা করে যাচ্ছিলাম। বিগত সময়ের ন্যায়, বিগত ক্লাসের ন্যায় আমরা আজকেও নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বরাবরের মতোই আমরা যেভাবে তোমাদের মধ্যে উদ্দীপনা তৈরি করতে চাই, সেই উদ্দীপনা তৈরির লক্ষ্যে আমরা কি করব? প্রথমে কিছু ছবি দেখে নেব। এই ছবি দেখে আমরা অনুমান করার চেষ্টা করব যে আজকে আসলে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে, কিছু ছবি আমরা দেখি। এখানে একজন সোলজারকে দেখতে পাচ্ছি। তিনি একটি যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন অথবা যুদ্ধ করছেন এমন একটা অবস্থা। এইখানেও একটা ছবি দেখতে পাচ্ছি। এখানেও একজনকে দেখা যাচ্ছে তিনি মাইক্রোফোন হাতে হয়তো কাউকে আহ্বান করছেন, কোনো লোককে আহ্বান করছেন বা কোনো জমায়েতে বক্তৃতা দিচ্ছেন, এমন একটা কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটা ছবি, এখানেও একটা ছবি। এরপরে আরো কিছু ছবি আমরা দেখি। এখানে বঙ্গবন্ধুকে আমরা ভাষণ দিতে দেখতে পাচ্ছি। এটা ধরে না 7ই মার্চের ভাষণ, ধরে নেয় না 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি লোকজন কি করছে, যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বা যুদ্ধে যাচ্ছে। এই ছবিগুলো লক্ষ্য করো, এখানে ভাষণ দিচ্ছেন, এখানে যুদ্ধে যাচ্ছে। আগের যে ছবিটা আমরা দেখেছি সেখানে আমরা দেখছি যুদ্ধ করবে বা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, কাউকে আহ্বান করছে, এরকম একটা কিছু। এরপরে আরো কিছু ছবি আমরা দেখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধে বিজয় লাভ করেছে অথবা যুদ্ধে যাচ্ছে, এরকম একটা ছবি। এইখানেও আমরা যুদ্ধের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ছবি কিন্তু কিসের? যুদ্ধের ছবি। বিশেষ করে এখানে যে ছবিগুলো আমরা দেখছি, প্রত্যেকটা ছবি কিন্তু মুক্তিযুদ্ধের ছবি ইঙ্গিত করছে। প্রত্যেকটা ছবির মধ্যে যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা ছবি কিন্তু 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের, সেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি কিন্তু এগুলো, মুক্তিযুদ্ধের ছবি এগুলো, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ছবি এগুলো। এখন এখানে একজন ব্যক্তি আমরা প্রথমে দেখেছি, তিনি মাইক্রোফোনে কাউকে আহ্বান করছেন। বঙ্গবন্ধু তিনিও লোকজনকে সমবেত করছেন, তিনিও লোকজনকে যুদ্ধ উদ্বুদ্ধ করছেন এবং লোকজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আগের ছবিগুলোতে আমরা দেখেছি। এর থেকে আমাদের ভিতরে কোনো বোধোদয় হয় কিনা, কোনো অনুমান করতে পারি কিনা, এই যে ছবিগুলো আমরা দেখেছি, এই ছবিগুলো থেকে আমরা কোনো কিছু অনুমান করতে পারছি কিনা যে আসলে আমরা আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটু চিন্তা করি, আমরা 2-3 সেকেন্ড একটু চিন্তা করলেই দেখবে আমাদের ভিতরে চলে আসবে। যেহেতু এই টপিকটি ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি, সেহেতু অবশ্যই আমাদের সামনে চলে আসবে। তো শুরুতেই যারা বুঝতে পেরেছো ভালো, যারা বুঝতে পারোনি তাদের জন্য আবার নতুন আমি অবশ্যই বলছি, সবার জন্যই বলছি। আজকে আমরা এখন পাঠ ঘোষণা করলাম কি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। লিখেছেন কে? সৈয়দ শামসুল হক। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের প্রেক্ষাপটে নুরুল দিনের কথা মনে পড়ে যাওয়ার সাথে এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলোর মিল কোথায় রয়েছে, এগুলো আমরা যখন মূল ভাব আলোচনা করব, মূল ভাব আলোচনার মধ্যেই আমরা তখন দেখতে পাবো যে কেন আসলে মূলত নুরুল দিনকে মনে পড়ে গিয়েছিল সেদিন 1971-এর মুক্তিযুদ্ধে। ওকে, তো পাঠ ঘোষণা হয়ে গেল। তাহলে আমরা কি পড়বো আজকে? আমরা কবি পরিচিতি পড়ব, মূল ভাব পড়ব এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ব। বরাবরের মতো আমরা যেগুলো পড়ে থাকি, এগুলো পড়লে আমরা কি শিখবো? আমরা শিখবো কবি পরিচিতি শিখতে পারবো, কবিতার মূল ভাব সংবাদ শিখতে পারবো এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এই 3টা টপিকই আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় এবং এগুলো থেকেই আমরা এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। তো প্রথমেই কবি পরিচিতি। কবি পরিচিতি সম্পর্কে যে টপিকগুলো আমাদের জানা সবচেয়ে জরুরি। এখানে কবির ছবি দেওয়া আছে, সৈয়দ শামসুল হকের ছবি। যদি ছবি দেওয়া আছে, অনেকে হয়তো চিনে থাকবে, অনেকে যারা চিনো না তারা ছবিটি দেখে রাখো। এটা আমাদের যে আজকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার যিনি কবি সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হকের ছবি। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক 1935 সালে 27 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 1935 সালে 27 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 2016 সালে 27 সেপ্টেম্বর। দেখো
এই তারিখটা কিন্তু একটা মিল আছে, 27 ডিসেম্বর 27 সেপ্টেম্বর। তবে জন্ম সালটা একটু পার্থক্য রয়েছে, 35 আর হচ্ছে 16, 1935 2016, খুব কাছাকাছি সময় তিনি মারা গিয়েছেন। যাই হোক 2016 সালের 27 সেপ্টেম্বর মারা গিয়েছেন। তো তার জন্ম হয়েছিল কুড়িগ্রাম, পিতার নাম ছিল সিদ্দিক হুসাইন। মনে রাখতে হবে এই সিদ্দিক হুসাইন তার হচ্ছে পিতা, সৈয়দ শামসুল হকের পিতা, এটা আমরা মনে রাখবো। তার পিতার নাম অনুসারে মূলত তার নামের পূর্বে সৈয়দ এই পদবিটি বসানো হয়েছে। তো জন্মসাল মৃত্যুসাল আমরা মনে রাখি, জন্মসাল হচ্ছে 1935, মৃত্যুসাল হচ্ছে 2016, এটা আমরা মনে রাখবো, কারণ এখান থেকে জ্ঞানমূলক আসার সম্ভাবনা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, এটাও মনে রাখতে হবে। সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের বা ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন সাংবাদিক, তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন, তিনি সব্যসাচী লেখক হিসাবে খ্যাতি অর্জন করেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুলদিনের সারা জীবন, তার বিখ্যাত দুটি কাব্য নাটক, এগুলো আমরা মনে রাখবো। এখান থেকে জ্ঞানমূলক আসার সম্ভাবনা খুবই রয়েছে। পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুলদিনের সারা জীবন, এই দুইটা নাম আমরা অবশ্যই মনে রাখবো। এগুলো হচ্ছে তার বিখ্যাত দুটো কাব্য নাটক, এখান থেকে জ্ঞান কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। উৎস, এই যে নুরুলদিনের কথা মনে পড়ে যায়, এই নুরুলদিনের কথা মনে পড়ে যায়, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে, আমাদের আজকের যে পাঠ সেই দেখো, কবিতাটি নুরুলদিনের সারা জীবন নামক কাব্য নাটক থেকে নেওয়া হয়েছে। এটি নাটকের প্রস্তাবনা অংশ, কবিতাটি গদ্য ছন্দে রচিত। এই তথ্যগুলো আমরা জানবো যে এই কবিতাটি নেওয়া হয়েছে তার যে কাব্য নাটক নুরুলদিনের সারা জীবন, সেই নুরুলদিনের সারা জীবন যে কাব্য নাটক রয়েছে সেই কাব্য নাটকের প্রস্তাবনা অংশ, এবং এটি হচ্ছে গদ্য ছন্দে রচিত। এরপরে আমরা এই যে কবিতার মূল ভাব জানবো। কবিতার মূল ভাবটা হচ্ছে, খেয়াল করো, আমরা জানি 1971 সালে পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, বিভিন্ন আন্দোলন হয়েছিল, 1969-এর আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, নানান ধরনের যে আন্দোলন হয়েছিল। বিশেষ করে এখানে মুক্তিযুদ্ধের অনুষঙ্গটি কবি টেনে এনেছেন, যে সেই আন্দোলনের সাথে নুরুলদিন নামক এক ঐতিহাসিক চরিত্রকে কবি প্রত্যাশা করেছেন। কেন প্রত্যাশা করেছেন? এই যে নুরুলদিন, আমরা যদি চিন্তা করি 1782 খ্রিস্টাব্দের দিকে, বাংলা 1189 বঙ্গাব্দে, এই সময়ে আমরা তারিখটা মনে রাখবো, সালটা বাংলা 1189 বঙ্গাব্দে এবং ইংরেজি 1782 খ্রিস্টাব্দে, এই সময়ে বর্তমান রংপুর এবং দিনাজপুর অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই নুরুলদিন। সামন্তবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার করেছিলেন মানুষকে, নিজে হয়েছিলেন সোচ্চার, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত মানুষকে একত্রিত করে। তার ডাকে সমস্ত মানুষের মধ্যে গণজোয়ার এসেছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই হচ্ছে সেই নুরুলদিন। এখন কবি কেন এই নুরুলদিনকে 1971-এর মুক্তিযুদ্ধের সময় প্রত্যাশা করেছেন? হ্যাঁ, এই জন্য করেছেন, 1971 যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, এই দেশটাকে পশ্চিমা শকুনেরা, পশ্চিমা শাসকেরা কি করেছিল? ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। সমস্ত মানুষ একটা অসহায়ত্বের মধ্যে পড়ে গিয়েছিল, তাদের একজন লিডার দরকার। এখানে বঙ্গবন্ধুর কথা যেভাবে এনেছি, যে বঙ্গবন্ধুর ডাকে যেভাবে সমস্ত মানুষ সাড়া দিয়েছিল, কবি তেমনিভাবে আজকের অর্থাৎ ওই 1971-এর মুক্তিযুদ্ধের সময়ও কী করেছেন? নুরুলদিনকে প্রত্যাশা করেছেন। নুরুলদিন যেভাবে ডাক দিয়েছিল সেই 1772 খ্রিস্টাব্দে, তেমনিভাবে আজও কি করবেন? নুরুলদিন এসে কি করবেন? এই মানুষগুলোকে জাগিয়ে তুলবেন, তাদের মধ্যে গণজোয়ার সৃষ্টি করবেন। গণজোয়ার সৃষ্টি করে সেই জোয়ারের তোরে সমস্ত কি করবেন? অত্যাচারী শাসকদের ভাসিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ নুরুলদিন যেহেতু ঐতিহাসিক চরিত্র এবং বাঙালি আন্দোলন সংগ্রামের সাথে তিনি যেহেতু যুক্ত ছিলেন, তেমনি এই জন্য কবি কী করেছেন? 1971-এর আন্দোলনের সাথেও নুরুলদিনকে যুক্ত করেছেন। কেন? নুরুলদিনের ডাকে যেভাবে মানুষ সাড়া দিয়েছিল, আজও মানুষ কি করবে? নুরুলদিনের ডাকে সাড়া দিয়ে কি করবে? তারা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে কি করবে? শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই জন্য কবি বলেছেন, আজকে 71 সালে আমার কি করে মনে পড়ে যায় 1971 সালে সেই নুরুলদিনের কথা মনে পড়ে যায়। কেন?
নুরুল দিনের ডাকে যেভাবে মানুষ সাড়া দিয়েছিল, আজও একজন নুরুল দিন এসে আমাদেরকে কি করবেন, এভাবে আহ্বান করে ডেকে তুলবেন যে আসো যুদ্ধে যাবে। কিভাবে নুরুল দিন যেভাবে ডাক দিয়েছিলেন, জাগো হে কণ্ঠে সবাই, মানে তোমরা সবাই জেগে ওঠো ভাইয়েরা, কোথায় আছো, তেমনিভাবে আজকেও নুরুল দিন এখনও বর্তমান সময়ের প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, বাংলাদেশের দুর্দিনে, আমাদের দেশের দুর্দিনে আমরা কি করব, নুরুল দিনের মতোই হয়তো কাউকে প্রত্যাশা করব, কারণ যিনি এসে আমাদেরকে কি করবেন, জাগিয়ে তুলবেন এবং শত্রুর বিরুদ্ধে আমাদেরকে কি করবেন, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করবেন। তো এই ছিল এই কবিতার মূল ভাব। আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, প্রথমে দেওয়া আছে যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। এই যে যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় মানে কি, অর্থাৎ 1971 সালে পাকিস্তান শাসক গোষ্ঠী এই সাজানো গোছানো এত সুজলা সুফলা শস্য শ্যামলা এত সুন্দর একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ কি করেছিল, স্বপ্ন দেখেছে সুন্দর একটি সোনার বাংলার, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী কি করেছে, তাদের সেই স্বপ্নকে কেড়ে নিতে চলছে, তাদের উপরে কি করেছে, আক্রমণ করেছে, ঝাঁপিয়ে পড়েছে মরণাস্ত্র নিয়ে। কবি কি করেছেন, এই জন্য বলেছেন নুরুল দিনকে আমার আজকের এই দিনে মনে পড়ে। কেন মনে পড়ে, কারণ আমার স্বপ্নকে তারা কেড়ে নিচ্ছে, এই স্বপ্নকে যাতে করে কেড়ে নিতে না পারে, এই জন্য আমার আজকের এই দিনে নুরুল দিনকে মনে পড়ে। এই জন্য কবি বলছেন যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, অর্থাৎ পশ্চিমারা যখন কি করে আমার স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দেয়, তখনই আমার কাকে মনে পড়ে, নুরুল দিনকে মনে পড়ে। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, বলতে কি বোঝানো হয়েছে, পাহাড়ি ঢল আমরা হয়তো অনেকে দেখেছি, অনেকে দেখি নাই, অনেকে আবার ইউটিউবে ফেসবুকে দেখেছি। পাহাড় থেকে প্রচণ্ড বৃষ্টি হলে ঢল নেমে এসে যেমন কি করে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তেমনিভাবে কি করবে 1782 খ্রিস্টাব্দে নুরুল দিনের ডাকে যেমনিভাবে মানুষ কি করেছিল, জেগে উঠে পাহাড়ি ঢল যেভাবে যে একেবারে সব কিছুকে ভাসিয়ে নিয়ে এসে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছিল, তেমনিভাবে নুরুল দিনের ডাকে 1782 খ্রিস্টাব্দে কী করেছিল, মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো নেমে এসে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন করে কি করেছিল, দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিল। তেমনিভাবে নুরুল দিনের মতো আজও 1971-এর সময় কি করবে, কেউ হয়তো ডাক দিবে এবং তার ডাকে সাড়া দিয়ে সমস্ত মানুষ কি করবে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, মানুষের মধ্যে জাগরণ তৈরি হবে। সেই জাগরণে কি করবে, সেই গণজোয়ারে পশ্চিমা শাসক গোষ্ঠীর কি করবে, ভেসে এখান থেকে চলে যাবে এবং আমাদের দেশটা আবার আগের মতোই পুত পবিত্র হয়ে যাবে। যখন শকুন নেমে আসে এই বাংলায়, বলতে কি বোঝানো হয়েছে, শকুন বলতে মূলত এখানে পশ্চিমা শাসক গোষ্ঠী, তাদের দোসর এবং তাদের সহযোগীদেরকে বোঝানো হয়েছে। পশ্চিমা শাসক গোষ্ঠী কি করেছে, শকুন যেভাবে একটি মরক বা একটি মরা প্রাণী বা বস্তুকে কি করে খাবড়ে ঠুকরে খায়, তেমনিভাবে এই বাঙালিদেরকেও তারা কি করতে চেয়েছে, সেই শকুনের মতোই ছিঁড়ে খেতে চেয়েছে। এই বাঙালিদেরকে তারা কি করেছে, দাবিয়ে রাখতে চেয়েছে, তাদেরকে অধিকার বঞ্চিত করতে চেয়েছে, তাদেরকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে চেয়েছে। এই জন্য কবি বলেছেন যখন শকুন নেমে আসে এই বাংলায়, অর্থাৎ যখন পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদেরকে কি করতে চায়, অত্যাচারিত করে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করে রাখতে চায়, তখন শকুন রূপী সেই পাকিস্তানিদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য আমাদেরকে কার মনে পড়ে যায়, সেই 1782 খ্রিস্টাব্দের নুরুল দিনকে। মায়ের কোলের ছেলেরা কিসের টানে ছুটে যায়, মায়ের কোলের ছেলেরা কিসের টানে ছুটে যায়, মায়ের কোলের ছেলেরা কিসের টানে ছুটে যায়, স্বাধীনতার টানে ছুটে যায়, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, তার দেশকে মুক্ত করার জন্য তারা ছুটে চলে যায়। দেশ যখন পরাধীন হয়ে থাকে তখন নুরুল দিনের মতো কেউ একজন কি করে, আহ্বান করে, ডাক দেয়, মানুষকে উজ্জীবিত করে, মানুষকে স্বাধীনতার পথে আহ্বান করে। তখন মায়ের যে ছেলেরা আছে, অর্থাৎ এখানে মায়ের ছেলেরা বলতে বাংলা মায়ের ছেলেদেরকে বোঝানো হয়েছে, বাঙালি ছেলেদেরকে বোঝানো হয়েছে। এই বাঙালিরা, বাংলা মায়ের ছেলেরা কি করে, সেই নুরুল দিনের মতো কোনো এক কিংবদন্তির ডাকে সাড়া দিয়ে কি করে, মাঠে নেমে আসে, গণজোয়ার বইয়ে দেয় এবং দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে।
কবি কেন সবাইকে গোল হয়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন? কবি সবাইকে গোল হয়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন কেন? তিনি প্রত্যাশা করেছেন এখনই হয়তো তাদের মাঝে নুরুল দিন দেখা দেবে। অন্ধকার কালো রাত্রি ভেদ করে যেভাবে ওই আকাশে, দূর আকাশে পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসে কালো মেঘ ভেদ করে, তেমনি ভাবে সমস্ত অন্যায় অবিচার দূর করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে মুক্ত করার জন্য কবি কি করেছেন? নুরুল দিনকে প্রত্যাশা করেছেন। এই নুরুল দিন তাদের মাঝে আসবে, এই জন্য কবি কি করেছেন? মূলত সবাইকে একাত্রিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রত্যাশা নিয়ে তিনি কি করেছেন? সবাইকে গোল হয়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায় বলতে কি বোঝানো হয়েছে? এখানে দুইভাবে ব্যাখ্যা করা যায়। কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যাওয়া মানে হচ্ছে যখন আমার মুখের ভাষা তারা কেড়ে নিতে চায়, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যখন আমাকে তারা কি করতে চায়? আমার অধিকার থেকে তারা আমাকে বঞ্চিত করতে চায়, তারা আমাকে অধিকার থেকে দূরে রাখতে চায়। অর্থাৎ পশ্চিমা শাসক গোষ্ঠী কি করেছে? আমার কথা বলার স্বাধীনতা ছিল না, আমি ঠিক মতন কথা বলতে পারতাম না, আমি আমার মত প্রকাশ করতে পারতাম না। তারা আমার কণ্ঠকে রোধ করে রাখত। যখন আমার কণ্ঠকে রোধ করে রাখে, যেমনিভাবে 1782 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে নুরুল দিন আন্দোলন করেছিল, নুরুল দিনের আন্দোলনের ডাকে যেভাবে সারা দিয়ে মানুষ মাঠে নেমে এসেছিল, তেমনিভাবে আজকেও 1971-এও কী করবে? নুরুল দিনের মতো কোনো এক কিংবদন্তি ডাক দিবে। ডাক দিয়ে কী করবে? আমার যে কথা বলার স্বাধীনতা, আমার যে চলার স্বাধীনতা, আমার যে বাঁচার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে মানুষদেরকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করবে। কালো ঘুম যখন বাংলায় মানে হচ্ছে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, এগুলো সহ্য করতে করতে বাংলার মানুষ যখন অসহায়, দুর্বল হয়ে গেছে, তখনই কি করবে? নুরুল দিন এসে এই মরা আঙিনায়, এই কাল ঘুমযুক্ত বাংলায় আবার মানুষকে কি করবে? স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার জন্য 1782 খ্রিস্টাব্দের মতো আবার ডাক দিবে, জাগো বা হে কণ্ঠে সভায়। অর্থাৎ মানুষদেরকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার জন্য তাদেরকে জাগিয়ে তুলবেন এবং তাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে নিয়ে আসবেন। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, নষ্ট যখন সংসার বলতে কি বোঝানো হয়েছে? নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, নষ্ট যখন সংসার। অর্থাৎ এই যে বাংলাদেশ 1971 সালে পশ্চিমা শাসক গোষ্ঠীর ভয়ঙ্কর আক্রমণে কি হয়েছিল? বাংলাদেশের অবস্থা সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। মাঠ ঘাট, সংসার সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। তারা স্বপ্ন কিনে নিয়েছিল বাঙালির, তারা স্বপ্ন কিনে নিয়েছিল মায়ের, স্বপ্ন কিনে নিয়েছিল বোনের, স্বপ্ন কিনে নিয়েছিল বাবার। সব কিছু ভেঙে চুরে তারা কি করেছিল? তছনছ করে দিয়েছিল। তাদের কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ পশ্চিমা শাসক গোষ্ঠী যখন কি করেছিল? এদেশের সংসার, এদেশের সমাজ, এদেশের সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। তখন তাদের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য আবার কাদের মনে পড়ে? আমার নুরুল দিনকে মনে পড়ে। আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। কেন আবার নুরুল দিন মরা আঙিনায় কেন দেখা দেয়? কারণ নুরুল দিন মরা আঙিনায় এই জন্য দেখা দেয়, পশ্চিমা শাসক গোষ্ঠীর অত্যাচারে, পশ্চিমা শাসক গোষ্ঠীর নির্যাতনে কি হয়েছিল? সেদিন বাংলার মানুষ একেবারে তারা কোণঠাসা হয়ে পড়েছিল, অসহায় হয়ে পড়েছিল। এই জন্য নুরুল দিনকে আবার মনে পড়ে। কেন? নুরুল দিন আবার এসে মানুষদেরকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তাদেরকে কি করবেন? পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দেবেন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে তাদেরকে কি করবেন? তাদেরকে স্বাধীনতার স্বাদ এনে দেবেন। কবির কেন নুরুল দিনকে মনে পড়ে? একই কথা বারবার। নুরুল দিন 1782 খ্রিস্টাব্দে কি করেছিল? বাংলার মানুষদেরকে দিনাজপুর এবং রংপুর অঞ্চলে কি করেছিল? আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তাদের থেকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য মানুষদেরকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। তেমনিভাবে 1971 যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মানুষ যখন অসহায় হয়ে পড়ে, মানুষ যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন কবির আবার সেই
1782 খ্রিস্টাব্দের সেই নুরুল দিনকে মনে পড়ে। কেন? নুরুল দিনের মতো কোনো এক কিংবদন্তি বা নুরুল দিনই এসে কি করবেন, বাঙালি জাতিকে, বাংলার মানুষদেরকে আবার স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে পশ্চিমা শাসকদের বিরুদ্ধে কি করবেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাকে মুক্ত করে নিয়ে আসবেন। 1189 সাল বিখ্যাত কেন? এই সালটা আমি বলেছি, তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না। 1189 সাল বিখ্যাত এই জন্য, 1189 সাল বলতে বঙ্গাব্দ, আসলে 1189 বঙ্গাব্দ এই জন্য বিখ্যাত। এই 1189 বঙ্গাব্দেই নুরুল দিনের ডাকে লক্ষ লক্ষ বাঙালি সারা দিয়ে কি করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ নুরুল দিন এই 1189 খ্রিস্টাব্দে কি করেছিলেন, তিনি সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কি করেছেন, ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলার মানুষদেরকে নিয়ে, বিশেষ করে রংপুর এবং দিনাজপুর অঞ্চলের মানুষদেরকে নিয়ে তাদেরকে এমনভাবে আহ্বান করেছেন, তাদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে। বান ডেকে আসলে, অর্থাৎ পাহাড়ি ঢল যেমন সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়, তেমনিভাবে তার ডাকে মানুষ কি করেছিল, মানুষ জেগে উঠে বানের মতো ওই শাসকদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে রাজপথে নেমেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ছিল জ্ঞানমূলক প্রশ্নগুলো। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, আমরা দেখব যে আমরা কতটুকু আসলে শিখতে পেরেছি। অল্প 2-1 সেকেন্ডের মধ্যে আমরা 2-1টা কোশ্চেন আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা দেখব যে আমরা আসলে কতটুকু শিখেছি। এরপর এই টপিকের উপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে করবে। আমি অবশ্যই মেসেঞ্জারে তোমাদের উত্তর দিয়ে দেব। দেখো, মৌখিক মূল্যায়ন। কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? 5 সেকেন্ড টাইম। কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ইয়েস, ঠিক ধরেছ। আমরা জানি, একটু আগেই আমরা পড়েছি, কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। আমরা জানি। নুরুল দিনের কথা মনে করা যায়, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে একটু আগে আমরা দেখেছি, কোথা থেকে নেওয়া হয়েছে। নুরুল দিনের কথা মনে করা যায়। 5 সেকেন্ড টাইম। কে বলতে পারবে? ঠিক ধরেছ। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতাটি নেওয়া হয়েছে নুরুল দিনের সারা জীবন নামক কাব্য নাটকের প্রস্তাবনা অংশ থেকে। নুরুল দিনের সারা জীবন নামক কাব্য নাটকের প্রস্তাবনা অংশ থেকে নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচ্য বিষয়। এরপরেও যদি এই কবিতাটা নিয়ে তোমাদের মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে, কোনো ল্যাকিংস থেকে থাকে, কোনো বিষয় বুঝতে যদি তোমাদের অসুবিধা হয়, অবশ্যই আমাদের মোবাইল মেসেঞ্জার খোলা রয়েছে, অবশ্যই সেখানে ফোন দিবে অথবা মেসেঞ্জারে টেক্সট করবে। অবশ্যই আমি তোমাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো, কোথায় তোমাদের সমস্যা, সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাড়ির কাজ, কবিতাটি আমরা কি করব, যেহেতু আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা পরীক্ষায় লিখতে পারবো না। এই জন্য কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়বো। শেষ পর্যন্ত আমরা পড়ে এর যে অনুধাবনমূলকগুলো আছে, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা বোঝার চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকে, আমি তো বলেইছি আমি আছি, হ্যাঁ। এবং এই কবিতাটি সম্পর্কে 10টি তথ্য লিখে আমাকে খাতায় মেসেঞ্জারে পাঠাতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।